আসসালামু আলাইকুম বন্ধুরা। রমজান দরজায় কড়া নাড়ছে। আর কেবল কয়েকদিন পরেই শুরু হবে রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো যেহেতু রমজান মাস চলে এসেছে, তাই এখনই সময় শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার। বাজার সদাই, কিচেন অর্গানাইজ, ইবাদতের পরিকল্পনা সব কিছু যদি আগে থেকেই ঠিকঠাক গুছিয়ে না যায়, তাহলে পুরো রমজানটা অনেক শান্তিতে কাটবে। তো চলুন দেখে নিই আমি কিভাবে রমজানের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছি। বাজারটা কদিন আগে করা হলেও গুছানোটা হয়ে ওঠে নাই। বাড়িঘর পরিষ্কারের কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে বাজারটা গুছিয়ে নিতে পারিনি। তো আজ আমি এবং আমার হেল্পিং হ্যান্ড মিলে সব অর্গানাইজার যেগুলো বক্স ছিল ওগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন আমি শুকনো কাপড় দিয়ে মুছে আমার রমজানের যে বাজার গ্রোসারি আইটেমগুলো ছিল সেগুলো একে একে কিন্তু প্যাকেটে বক্সে ভরে নিচ্ছি। তো আমি আগে থেকে খুব বেশি বাজার করে রাখি না, মোটামুটি যতটুকু লাগে করি, লাগলে আবার করে নিই। খুব বেশি খাবার বানিয়ে ফ্রোজেন করা বা বেশি বেশি কিনে বাসা ভরে রাখা, এটা না আমি খুব একটা পছন্দ করি না। কারণ আমার বাসাটা কিন্তু খুবই ছোট। এখানে যদি আমি খুব বেশি জিনিস নিয়ে এসে ভরে রাখি, তাহলে আমার চলাফেরায় খুব অশান্তি হয়। আর আমি এটা খুব একটা পছন্দও করি না। যার জন্য আমি স্বাভাবিক বাজার করে নিয়ে এসেছি এবং স্বাভাবিকভাবেই সব কিছু গুছিয়ে নিচ্ছি আমার মতো করে, আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এটা শুরুতেই বলে নিলাম, কারণ অনেকেই ভিডিও দেখা শুরু করলেও লাইকটা দেন না। তো আজকাল দেখছি কমেন্টের থেকেও লাইক কম, আর অনেকেই আমার ভিডিওতে ঢুকে খুব কম সময় থাকছেন, যার জন্য এভারেজ ভিউ ডিউরেশনটাও একেবারে কম। তো এই ছোলাগুলো কিন্তু আমি কিনেছিলাম শবে বরাতের আগে। তো শবে বরাতে যেটুকু খাওয়া হয়েছে বাদ বাকি আজকে এই বক্সের মধ্যে ঢুকিয়ে রাখছি। আরও কিছু বাজার নিয়ে এসেছে, সব কিছুই কিন্তু আমি একে একে গুছিয়ে নেব। যেহেতু অনেক দিন ধরেই সংসার করছি, একটা আইডিয়া তো হয়েই গিয়েছে। রমজানের সময় যেন হুটহাট বাজারে দৌড়তে না হয়, তাই আগে থেকেই প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু গুছিয়ে নেওয়া ভালো। তো আমি একটা মোটামুটি লিস্ট করে আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, যাতে কোনো কিছু বাদ না পড়ে। তো উনি তো মোটামুটি সব কিছুই নিয়ে এসেছেন। কিছু আইটেম বাকি আছে, সেটা হয়তো বা পরে আনবেন। এখন যা যা এনেছেন সেগুলোই গুছিয়ে নিচ্ছি, কারণ সব সময় ভিডিও করাও কিন্তু সম্ভব হয় না। শুকনো খাবার, খেজুর, নিত্য প্রয়োজনীয় মশলা আর কিছু ফ্রোজেন আইটেম আগে থেকে কিনে রাখা ভালো। তো যেহেতু আমার বাসায় খুব একটা ফ্রোজেন আইটেম খাওয়া হয় না, তো ওজন্য আমরা ফ্রোজেন আইটেম কিন্তু কিছু কিনেও রাখি নাই, বানায়েও রাখি নাই। যখন যেটা খাবো বানিয়ে নিয়েই খাবো। যেহেতু রমজানে খুব ব্যস্ত হয়ে যায় সময়টা, এত ব্যস্ততার মাঝে রান্না করে ভিডিও করা হয়তো বা খুব একটা সম্ভবপর হয় না। তো যার জন্য আমি কিন্তু রমজান মাসে সকালবেলাতে কোনো রান্না বান্নাই করি না, কারণ আমার ছোট ছেলে বাদ দিয়ে সবাই কিন্তু আমরা রোজা রাখি। তো রান্নাটা আমি জোহরের নামাজের পর ইবাদত বন্দিগি শেষ হলে তারপর শুরু করি, আর আসরের পর থেকে ভাজাভুজির আইটেম যেগুলো থাকে সেগুলো করি। তো যার জন্য রমজান মাসটা কিন্তু এবেলা আমার ছুটিই থাকে। তো শুকনো আইটেম যেগুলো ছিল, এই মুড়ি, চিড়া, নুডলস, তারপর সুজি, সেমাই, মোটামুটি যেগুলো খাওয়া হয় আর কি, সবই কেনা হয়েছে। তো সবগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। এখন না খুব ব্যস্ততার মধ্যে আছি, মনে হচ্ছে এই তো রমজান চলে আসলো, তখন আবার এক্সট্রা সেহেরির ঝামেলা থাকবে। তো আমাদের যেহেতু রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস নেই, তো রমজান মাসে কিন্তু আমাদের খুব একটা সমস্যা হয়ে যায় যে আমরা রাতে ঘুমাই, হয়তো বা ঘুমই হয় না, সেহরি খাওয়ার সময় হয়ে যায়। আর আমার আবার অভ্যেস, সেহরি খেয়ে ফজরের নামাজ না পড়লে আমি ঘুমাতে পারি না। তো ফজরের নামাজ পড়ে ঘুমাই। তো যথারীতি সবাই কিন্তু সকালবেলাতেই স্কুল কলেজ যেগুলো থাকে, সব বাচ্চারা তো আপনারা জানেনই, এখন তো প্রাইভেট কোচিং আরও কত কি আছে। তো যার জন্য সকালবেলাতেও খুব একটা ঘুম হয় না। তো রমজান মাস বলতে গেলে খুব একটা ঘুম হয় না আমার। আর এই যে চিড়াগুলো দেখছেন, এই চিড়াগুলো বেশ কদিন আগেকার কিনা আতপ চালের চিড়া। তো আমি এই জন্য আমার হাজব্যান্ডকে বলেছিলাম নতুন করে চিড়া কিনতে হবে না, এই যে এগুলো কালো আতপ চালের, কালিজিরা চাল যেটাকে বলে, সেইটার চিড়া, আর নিচেরগুলো নর্মাল আতপ চালের চিড়া।
এটার কিন্তু খুব সুন্দর স্মেল ছিল। তো আমি বললাম আগে শেষ হোক, আগে থেকে নিয়ে এসে রাখা খুব একটা ভালো হবে না। আমি পার্সোনালি দই দিয়ে চিড়া খেতে খুব ভালোবাসি এবং রমজান মাসে আমি এটা খেয়ে থাকি, যার জন্যই নিয়ে এসেছে। তো শেষ হলে আবার নিয়ে আসবে। আগে থেকে নিয়ে আসলে সব খাবারই একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ফ্রিজটা ভরে যায়। তো সব খাবার ফ্রিজে রেখে ফ্রিজে নর্মাল খাবার আর ঢুকানো যায় না, এটাই হলো সমস্যা। তো রমজানে আমার মোটামুটি 10 লিটারের মতো তেল লেগে যায়। তো তেল নিয়ে হয়েছে আরেক কাহিনী। এবার তেল কিনতে গিয়ে 5 লিটারের বোতল তো পাওয়াই যায় না। তো 5 লিটারের বোতল পাওয়া গিয়েছে, সেটার দাম নিয়েছে ডবল। মানে নর্মালি বোতলের গায়ে লেখা আছে 852 সামথিং, কিন্তু নিয়েছে 1000 টাকা, মানে 200 টাকা লিটার নিয়েছে। পরে আমার হাজব্যান্ড আরেকটা দোকানে গিয়ে সেখানে 2 লিটারের যে বোতলটা নিয়েছে, এটাতে আবার গায়ে যা দাম লেখা আছে সেটাতেই বিক্রি করছে। মানে তেল নিয়ে কিন্তু মহা কাহিনী হচ্ছে এবার রমজান মাসে। বাদবাকি সব কিছুর দামই মোটামুটি রিজনেবলই আছে। এবার রমজানে কিন্তু খুব একটা খাবারের দাম বেশি আমার কাছে মনে হয় নাই। আপনাদের কাছে যদি মনে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তো সব বাজার গুছিয়ে নিলাম, আর কিচেনে যে আইটেমগুলো শেষ হয়ে গিয়েছে সেগুলোও কিন্তু আমি রিফিল করে নিচ্ছি। আর এবারে আমি কিন্তু একে একে আমার রান্নাঘরের যে খাবার রাখা বয়ামগুলো ছিল সেগুলো চেঞ্জ করার চেষ্টা করছি। একবারে চেঞ্জ করতে কিন্তু অনেকটা টাকা লেগে যাবে। তো আমার হাজব্যান্ড তো তখন বলবে, তুমিও তোমার কিচেনে সব আছে তারপরে এটা ওটা কিনছো। তো এই জন্য আমি একে একে আমার কিচেনের বয়ামগুলো চেঞ্জ করছি। আর ইনশাল্লাহ ইচ্ছা আছে কিচেনটাকে মনের মতো করে অর্গানাইজার দিয়ে সাজিয়ে নেওয়ার। সাজাতে পারলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন মোটামুটি যা আছে তাই দিয়েই কিচেনটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। এরই মাঝে আমি নতুন বয়ামে লবণগুলো সব ঢেলে নিলাম। এখানে 1 কেজি লবণ রাখলাম, তারপরেও কিন্তু আমার অনেকটা ফাঁকা জায়গা আছে। মনে হচ্ছে এখানে প্রায় 1.5 কেজি মতো লবণ ধরে যাবে। বয়ামটা কিন্তু বেশ বড় এবং আমার কাছে খুব সুন্দর লেগেছে। বাঙালি সব বাড়িতেই কম বেশি সয়াবিনের পাশাপাশি সরিষার তেল কিন্তু বড় একটা অংশ দখল করে থাকে। আর সেটা যদি হয় কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল, সেটা তাহলে তো কোনো কথাই নেই। এই যে মোড়ক মার্কা এই সরিষার তেলটি আমার হাজব্যান্ড খুব পছন্দ করেন। এটার ঘ্রাণ আমার কাছে খুব ভালো লাগে এবং ঝাঁঝটাও অনেক বেশি। 1 লিটার তেল এখানে লেখা আছে 250 টাকা। তো আপাতত আমি 2 লিটার নিয়ে এসেছি। এটা হলে আমার রমজানটা চলে যাবে। মানে রমজানে না ভর্তা খেতে খুব ভালো লাগে, তো মাঝে মাঝে ভর্তা খাওয়া হবে। আর বিভিন্ন মাংসের আইটেমে যেগুলো একটু চর্বি বেশি থাকে সেগুলোতে আমি না একটু সরিষার তেল ইউজ করা পছন্দ করি। আর সরিষার তেলের ঘ্রাণটা আমার কাছে ভালো লাগে। বেশিরভাগ সরিষার তেল দিই না, 3/2 ভাগ সয়াবিন দিলে 1 ভাগ সরিষা দেওয়ার চেষ্টা করি। আর সব আইটেম গুছিয়ে নিয়ে আমি কিন্তু চলে এসেছি আমার কিচেনে। কিচেনটা আমার হেল্পিং হ্যান্ড ডিপ ক্লিন করে দিয়েছে আজকে, আমিও ছিলাম সাথে। কোনো কাজই আমি একা করতে দিই না, আমি সবসময় আমার হেল্পিং হ্যান্ডকে হেল্প করি। যেহেতু উনি একজন বয়স্ক মানুষ, আমার হেল্পিং হ্যান্ড কিন্তু একজন আন্টি, এবং আন্টিদেরকে না অত বেশি অর্ডার করা যায় না, পাশে থেকে একসাথে কাজ করলেই খুব বেশি ভালো হয়। তো উনি খুব সুন্দর করে আমার কিচেনটা পরিষ্কার করে দিয়েছেন। কিচেনের আমার খুব একটা বড় না, 2টা টপ কাউন্টার আছে এক পাশে। এইভাবে আমি আমার এই র্যাকটা রেখে দিয়েছি, মানে এটা তো বড় র্যাক ছিল 4 পাটের আর কি। আর যেহেতু আমার রান্নাঘরটা ছোট, এপাশে কিন্তু আমি একটা থালাবাটি রাখার এক্সট্রা র্যাক আছে আরএফএলের। তো এইটাও আমি নিয়েছি, এটার 2টা অংশ নিচে রেখেছি যেখানে পেঁয়াজ রসুন আদা এসব রাখি, আর 2টা অংশ আমি রেখেছি এপাশে। এখন দেখাচ্ছি আমি কিভাবে আমার অয়েল জারগুলো পরিষ্কার করছি। কারণ হেল্পিং হ্যান্ড পরিষ্কার করলেও কিছু কাজ থাকে যেগুলো নিজে না করলে শান্তি পাওয়া যায় না, আর ওনাদের কাজও কিন্তু খুব একটা ভালো হয় না। তো আমার হেল্পিং হ্যান্ড আন্টিটা এসব পরিষ্কার করে দিয়েছেন, কিন্তু এটা আমার পছন্দ হয় নাই, এজন্য আমি নিজে হাতে ক্লিন করে নিলাম। ক্লিন করে এখন শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, যেহেতু তেলটা এখনই আমি ঢালবো। আর বেশি ওয়েট করা যাবে না, কারণ আজকে রাতের মধ্যেই আমার কিচেনটাকে আমার গুছিয়ে নিতে হবে। আর কাল থেকে যেহেতু রমজান শুরু, রমজানে কিন্তু অনেক এবাদত বন্দিগিতে আমাদেরকে মশগুল থাকতে হবে। যেহেতু আমরা মুসলিম, আমাদের কিন্তু এই শান্তির ধর্মটি শান্তিপূর্ণভাবে পালন করতে হবে। আর রমজানে একটি কাজ করলে কিন্তু 70টি
সমান সওয়াব পাওয়া যায়, এটা তো আমরা সবাই জানি। তো যার জন্য আমি চেষ্টা করব রমজান পুরোটা যেন আমি ইবাদত বন্দিগিতেই মশগুল থাকতে পারি, কারণ এ সময় আমরা আল্লাহ পাকের কাছে যা চাইব উনি কিন্তু তা আমাদেরকে দেবেন। আমি কিন্তু আগে থেকেই আমার যে স্টোরেজ অর্গানাইজারগুলো ছিল সব কিছুই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, যেগুলোতে প্রথমেই পরিপাটি করে আমার বাজারটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, যাতে পরে শান্তি এবং আরাম করে রান্না করতে পারি, কোনো প্রবলেম যাতে না হয়। আর রমজান মাসে যেহেতু আমার ছোটো বাচ্চাটা থাকবে, সে তো রোজা থাকা সম্বন্ধে কোনো আইডিয়া নেই, সে শুধু আমাদের সঙ্গে ইফতারটাই করবে। রমজান মাস পুরো পরিবারের জন্য স্পেশাল একটা সময়, তাই ছোটদেরও রোজার গুরুত্ব বোঝানো, পরিবারের সবার সঙ্গে একসাথে ইফতার এবং সেহরির পরিকল্পনা করার গুরুত্বপূর্ণ। তো আমরা যখন ইফতার করি, আমার ছেলেটা কিন্তু আমাদের সাথেই থাকে এবং সেহরিতেও কিন্তু সে উঠে পড়ে, আর সবাই মিলে একসাথে ইফতার করব, সবাই মিলে একসাথে সেহরি করব, এটার কিন্তু মজাই আলাদা। এর মাধ্যমে কিন্তু আমাদের বাড়ির ছোটরাও রোজার গুরুত্বটা বোঝে এবং রোজা রাখার জন্য ইচ্ছা প্রকাশ করে। এভাবে আমার বড় ছেলের সঙ্গে আমরা করেছিলাম, ও কিন্তু মাশাল্লাহ প্রত্যেক বছর 20টা 22টা 25টা করে রোজা থাকে। এবছর নিয়ত করেছে সবগুলোই থাকবে। তো আমরাও বলেছি যেহেতু 12 বছর হয়ে গিয়েছে, এখন থাকলে থাকতে পারো, চেষ্টা করো, যদি সব পারো তাহলে থেকে যাবা, আমাদের কোনো জোরাজুরি নেই। আর রমজান মানে শুধু রোজা নয়, বরং এটা একটি সিয়াম সাধনার মাস, পরিকল্পিত জীবনযাপনের মাস। আগে থেকে সব গুছিয়ে নিলে পুরো মাসটা শান্তি ও ইবাদতের মধ্যে কাটবে। তো এটাই আমার প্ল্যান, যাতে কোনোভাবে এক মুহূর্ত সময় অন্য কোনো কাজে আমরা নষ্ট না করি, পুরোটা সময় আমরা শুধু ইবাদতেই গুরুত্ব দেব। আর খাওয়া দাওয়া সেটা তো হবেই, সেটা তো চলতেই থাকবে, যতদিন বাঁচবো ততদিন তো খেতেই হবে, তাই না? আর রমজানের প্রথম দিনটাই সবচেয়ে স্পেশাল, তাই আগে থেকে সেহরির জন্য কিছু স্বাস্থ্যকর খাবার ঠিক করে রাখা, ইফতারের জন্য খেজুর পানি সব কিছু রেডি করে রাখা, সেহরির সময় যেন বেশি ঝামেলা না হয়, তাই কিছু জিনিস আগে থেকেই কিন্তু রেডি করে রাখা আমাদের জন্য উচিত। এতে সময়ও বাঁচবে আর সব কিছু পরিকল্পিতভাবে হবে। এরই মধ্যে আমার কিন্তু তেল ঢালা হয়ে গিয়েছে, আমি একটি জারে সয়াবিন তেল এবং আরেকটি জারে অলিভ অয়েলটা ঢেলে নিয়েছি। এই অলিভ অয়েলটাই কিন্তু আমি পুরো রমজান মাস খাবো। এই রমজানে আমার ভিডিওতে, আমার চ্যানেলে আপনাদের জন্য কিন্তু থাকছে কিছু বিশেষ চমক। আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন এবং দেখবেন কিভাবে আমি আমার রমজানটা পালন করি। আর এভাবেই আমি রোজা আসার আগেই একদম শেষ মুহূর্তে আমার বাজারগুলো গুছিয়ে কিচেনটা একদম ঝকঝকে চকচকে করে নিলাম, যাতে আমার মনটা শান্ত থাকে রোজার সময়, কোনো এক্সট্রা কাজের চিন্তায় আমার এবাদতে কোনো সমস্যা না হয়। আর এই রমজানে শুধু বাসার ভেতরে নয়, বাইরের দিকটাও কিন্তু আমাদের দেখতে হবে। আপনার চারপাশ পরিচ্ছন্ন তো? জানেন কি, পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু ভালো অভ্যেস নয়, এটা বরং আমাদের ইমানের অঙ্গ। ইসলাম আমাদেরকে শিখিয়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিচ্ছন্নতা কতটা গুরুত্বপূর্ণ। আর যদি আমরা শারীরিক এবং মানসিকভাবে পরিচ্ছন্ন থাকি, তাহলে তো আমাদের ইমানেরই অংশ হবে। যেমন নামাজ পড়ার আগে আমরা উজু করি, এতে শুধু শরীরের কিছু অংশ ধোয়া হয় না, বরং মনও ফ্রেশ হয়ে যায়। ঠিক তেমনি আমাদের আশেপাশেকেও পরিষ্কার রাখা কিন্তু জরুরি। আর শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, স্বাস্থ্যগত কারণেও কিন্তু পরিচ্ছন্ন থাকা জরুরি। গবেষণায় দেখা গেছে নিয়মিত হাত ধোয়ার অভ্যেস আমাদের অসুখ বিসুখ থেকে রক্ষা করতে পারে। অনেকেই যেখানে সেখানে ময়লা ফেলেন, কিন্তু রাস্তা বা পরিবেশ নোংরা করা আমাদেরই ক্ষতি করে। ইসলাম আমাদের শিখিয়েছে রাস্তা বা আশেপাশে পরিষ্কার রাখা, এটাও কিন্তু একটা সওয়াবের কাজ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শুধু মন ভালো থাকে না, শরীরও সুস্থ থাকে, আর আল্লাহ তাআলা আমাদের উপর খুশি থাকেন। তাই আসুন আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যেস গড়ে তুলি এবং অন্যদেরও সচেতন করি। একটি বাড়ির কিচেন এবং টয়লেট যদি পরিষ্কার থাকে, সেই বাসার সবাই কিন্তু সুস্থ থাকতে পারে। এটি কিন্তু আমরা সবাই কম বেশি জানি। তো আপনারা যেভাবে যেভাবে যে পরিবেশেই থাকুন না কেন, আপনার বাসার কিচেনে যেন কোনো তেলাপোকা না থাকে এবং আপনার টয়লেট যেন সবসময় ক্লিন থাকে, এটা কিন্তু দেখা আপনাদের দায়িত্ব। আমি মনে করি এটা দেখা একজন গৃহিণীরই দায়িত্ব। সে যদি সেটা খেয়াল রাখে, তাহলে তার পরিবারের সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে ইনশাআল্লাহ। তো আমার রান্নাঘরটা কিন্তু পুরোপুরি আমি গুছিয়ে নিয়েছি, যেখানে যা রাখার সব কিছু রেখে সব কিছু গুছিয়ে নিয়েছি। যেহেতু আমার কিছু ইনডোর প্ল্যান্ট আছে, সেগুলোকেও কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন করে গুছিয়ে নিচ্ছি, যাতে করে সেগুলো ভালো থাকে।
আর ইনডোর প্ল্যান্টগুলোতে কিন্তু একটু যত্ন না নিলে সেগুলো নিজের সৌন্দর্য হারিয়ে ফেলে। তো আমি এগুলোর পাতাগুলো সুন্দর করে মুছে নিচ্ছি। এগুলো আমার বারান্দায় থাকে। তো আজ একটু ভাবলাম যেহেতু সব কিছুই পরিষ্কার করছি, প্ল্যান্টগুলোও পরিষ্কার করে নিই। এটা আমার একটা ব্যাম্বো প্ল্যান্ট। তো এটা আমি ভালো করে মুছে পরিষ্কার করে এর গোড়ায় আবার কিন্তু পাথরগুলো দিয়ে দিচ্ছি। পাথরগুলো নিয়ে সুন্দর করে ধুয়ে শুকিয়ে আবার কিন্তু আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এগুলো বারান্দায় রাখি, মোটামুটি দেখতে ভালো লাগে এই জন্যই আর কি। আর এই যে এটা আমার স্পাইডার একটা প্ল্যান্টটা আমি একটু ঝুলিয়ে মানে হ্যাঙ্গিং করে রেখেছিলাম রোদের মাঝে, যার জন্য এটা নিজের সৌন্দর্যটা একটু হারিয়ে ফেলেছে। তো এটার মরা পাতাগুলো একটু ছেঁটে দিয়ে এটার মধ্যে আবার পাথরগুলো ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। আর ভেবেছি এটা রোদ্রে যাতে না থাকে সেরকম স্থানেই রাখবো, কারণ রোদ্রে থাকলে গাছগুলো নিজের সৌন্দর্য হারিয়ে ফেলে। আমি যা লক্ষ্য করলাম সেটাই দেখছি, স্পাইডার প্ল্যান্ট রোদে রাখা যাবে না, এটা পুরোপুরি ছায়াতে রাখতে হবে, তাহলেই এটা ভালো থাকে। তো প্ল্যান্টগুলো নিয়ে বারান্দায় চলে আসলাম। বারান্দায় আরও বেশ কিছু প্ল্যান্ট আছে, মানে এই যে অক্সালিসটা আছে, অক্সালিসটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর মিনি প্ল্যান্টটাও মোটামুটি ভালোই সুন্দর লাগছিল দেখতে। এই ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই পরিচ্ছন্নতার গুরুত্ব বুঝতে পারে। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।